আমাকে প্রায় মানুষ জিজ্ঞেস করে যে ভাই পেপাল বাংলাদেশে কবে আসবে? পেপাল বাংলাদেশে কবে আসবে আমি জানি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং পেপাল বাংলাদেশে কবে আসবে এই বিষয়ে আমি আগ্রহীও না। আজকের ভিডিওটা পেপাল বাংলাদেশে কবে আসবে এটা নিয়ে না, তার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে, সেটা হলো পেপাল শুরুর গল্প নিয়ে, এবং তার থেকেও বড় কথা পেপাল মাফিয়া পরে কি কি করেছে সেই বিষয়ে। আমার ধারণা আপনারা আজকের এই ভিডিওটা বেশ ভালোই এনজয় করবেন। ওয়েলকাম আজকের দ্য হোয়াইট শার্ট শোতে। 1998 সালে চারজন মিলে একটা ব্যবসার আইডিয়া ভাবে। যে চারজন, সেই চারজনের নাম হলো ম্যাক্স, পিটার, লুক এবং কেন। পুরো নাম বলছিলাম, পুরো নাম জেনে আপনাদের আসলে তেমন কোনো লাভ নেই। তো আইডিয়াটা আসলে খুব আহামরি আইডিয়া না, খুব সিম্পল আইডিয়া, এবং আইডিয়াটা প্রথম আইডিয়া এমনও না। আইডিয়াটা এরকম আইডিয়া আগেও ছিল। তো আইডিয়াটা কি? বিভিন্ন ই কমার্স কোম্পানি যখন দাঁড়াচ্ছে, সেই ই কমার্স কোম্পানিগুলোর পেমেন্ট সলিউশন দরকার। মানুষ যাতে সহজে ওই ই কমার্স কোম্পানিগুলোয় জিনিসপত্র কেনার সময় টাকা দিতে পারে, ওই ধরনের একটা সলিউশন দরকার। আমরা একটা এরকম কোম্পানি বানাই যারা এই পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজকর্ম করবে। তো এই আইডিয়া থেকে ওরা শুরু করে এই কোম্পানিটা, যে কোম্পানিটার নাম দেয় ওরা পেপাল। পেপালের মূল উদ্দেশ্য ছিল দুইটা: বিভিন্ন ই কমার্স কোম্পানিতে ট্রানজ্যাকশনে হেল্প করবে, এবং যেহেতু অনেক বিটুবি কোম্পানি আছে মার্কেটে, এইসব বিটুবি কোম্পানিকে ওরা ইজি মানি ম্যানেজমেন্টের ব্যাপারে হেল্প করবে। সো ধরেন আপনার একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে, আপনি আপনার সব এমপ্লয়ীদের বেতন দিয়ে দিতে চান। ওই বেতন দেওয়ার পুরো প্রসেসটায় পেপাল হেল্প করবে, যেন আপনি সহজেই 2 ক্লিকে বেতন দিয়ে দিতে পারেন। বা ধরেন আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, আপনি একটা লয়ারকে প্রত্যেক মাসে টাকা পাঠান। ব্যাংকের মাধ্যমে না করে পেপালের মাধ্যমে আপনি করতে পারেন, সহজে ইন্টারনেটের মাধ্যমে 2 ক্লিকে করে ফেলতে পারবেন। এই ধরনের ব্যাপার স্যাপারের জন্য পেপাল শুরু হয়। পেপাল যখন শুরু হয়, পেপালের ফাউন্ডারদের মধ্যে কারো মাথায় এটা ছিল না যে এক বন্ধু আরেক বন্ধুকে টাকা পাঠাবে পেপাল দিয়ে। ওরা শুধু ভেবেছে এটা বিজনেস টু বিজনেসে ইউজ হবে এবং অ্যাকচুয়াল ই কমার্স ওয়েবসাইটে ইউজ হবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আসলে বলা উচিত, যে ব্যাপারটা না বললে অপূর্ণ থেকে যাবে এই ভিডিওটা। সেটা হলো, আপনাদের মনে থাকবে, আমি আগের ভিডিওর এখানে উপরে লিঙ্ক দিয়ে দিব আমি কোথাও, আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে শপিফাইয়ের একটা বড় সমস্যা ছিল, যে শপিফাই যখন প্রত্যেক ট্রানজ্যাকশনে চার্জ করতো, তখন অনেক কোম্পানি শপিফাই আসতে চাইতো না। তারা বলতো যে না, প্রত্যেক ট্রানজ্যাকশনে চার্জ করলে আসবো না, আমাদের মান্থলি রিকারিং ফিক্সড পেমেন্ট দিতে হবে। পেপালেরও কিন্তু একই ধরনের মডেল। পেপাল কিভাবে আয় করে? আমি যখন ওকে টাকা পাঠাই, আমি $1 পাঠাইলে পেপাল 5 সেন্ট রেখে দেয়। এটাই তো পেপালের আয়ের উপায়। সো পেপাল এবং শপিফাইয়ের একই টাইপ আয়ের মডেল ছিল শুরুর দিকে। শপিফাই গ্রো করতে না পেরে শপিফাইয়ের পেমেন্ট মডেল চেঞ্জ করে ফেলছে। পেপাল কিন্তু ওদের পেমেন্ট মডেল চেঞ্জ করে নাই, পেপাল ওদের পেমেন্ট মডেল সেমই রাখছে। তাহলে শপিফাই কেন আটকে গিয়েছিল এবং পেপাল কেন আটকে যায় নাই? এটি কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এই ব্যাপারটা আপনাদের মাথায় আসতে পারে। শপিফাইয়ের ভিডিওটা যদি আপনারা না দেখেন, তাহলে আমি রেকমেন্ড করবো এই ভিডিওটার আগে বা এই ভিডিওটা দেখে পরেও আপনি শপিফাইয়ের ভিডিওটা দেখতে পারেন। ওখানে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি কেন এই পেমেন্ট কাট বা পেমেন্ট কমিশনের ঝামেলাটার কারণে শপিফাই আটকে গিয়েছিল এবং বড় হইতে পারে নাই নিজেরা। তো আচ্ছা, ওই বিস্তারিততে আমি আজকে আর না যাই। বাট এই ব্যাপারটা ইন্টারেস্টিং, এই ব্যাপারটা ভাবা উচিত, ভাবা দরকার, এবং এই জন্যই আমি আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। আচ্ছা, সো কোম্পানি তো বানানো হইলো, পেপাল ওরা বানায় ফেললো। পেপাল বানানো হলো 1998 সালে। পেপাল বানানো বড় ব্যাপার না, কোনো কোম্পানি বড় ব্যাপার না। একটা নাম দেওয়া, একটা ওয়েবসাইট বানানো, ট্রেড লাইসেন্সের কাগজপত্র নেওয়া। কোম্পানি জনপ্রিয় কিভাবে করব? তো এই পর্যায়ে এসে 4 ফাউন্ডারের এক ফাউন্ডার লুক, সেই লুক একটা ইভ্যালি টাইপ আইডিয়া পাইলো। বললো যে ইভ্যালি মডেল। ইভ্যালি মডেলটা কি? আজকের থেকে পেপালে যে সাইন আপ করবে তাকে আমরা $10 দিব, এবং সে যদি তার কোনো এক বন্ধুকে সাইন আপ করায়, তাহলে তার বন্ধুকেও $10 দিব। এবং মজা করে বলছি, বাট আসল সত্যি কথাও তাই করলো ওরা। এবং ওই দিন থেকে পেপালের গ্রোথ হওয়া শুরু হলো। মানুষ পাগল হয়ে গেল যে কি, জয়েন করলেই $10, ওকে জয়েন করি। এবং যে জয়েন করতেছে সে তার বন্ধুকেও জয়েন করাচ্ছে, তার বন্ধু আবার 2 বন্ধুকে জয়েন করাচ্ছে। এভাবে খুব তাড়াতাড়ি পেপাল বড় হওয়া শুরু করলো। আরেকটা ব্যাপার এখানে জানা জরুরি, পেপালের বড় হওয়ার পেছনে আরেকটা অনেক বড় কারণ ইবের সাপোর্ট পাওয়া। ইবের সাপোর্ট যদি পেপাল না পাইতো ebay.com-এর, তাহলে পেপাল কখনোই আসলে আজকের যে কোম্পানি, এই কোম্পানিটা হইতে পারতো না। এবং পেপালের সাথে ইবের রিলেশনের ভিডিওর পরে আমি আরও বলবো, আরও অনেক মজার রিলেশন আছে। বাট এ পর্যায়ে যে কী হইলো, ইবে ততদিনে শুরু হয়ে গিয়েছে, এবং ইবের সেলাররা ইবেতে জিনিসপত্র বিক্রি করছে। সেলাররা যখন ইবেতে জিনিসপত্র বিক্রি করে, তখন সেলাররা কীভাবে টাকা নেয়? সেলাররা পেপালের মাধ্যমে টাকা নিতে পারে। ইবে ততদিনে পেপালের সাথে ইন্টিগ্রেটেড। সেলাররা ক্যাশ চেকের মাধ্যমে নিতে পারে, সেলাররা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে নিতে পারে, এবং বিভিন্নভাবে সেলাররা টাকা নিতে পারে। কিন্তু আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা নিই, আমি তো $10 পাবো না। আমি যদি ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে টাকা নিই, আমি তো $10 পাবো না। কিন্তু আমার কাস্টমার যদি আমাকে পেপালে টাকা দেয়, এবং কাস্টমারকে যদি আমি আমার লিঙ্ক দিয়ে পেপালে অ্যাকাউন্ট খোলাইতে পারি, তাহলে কাস্টমারও $10 পাবে, আমিও $10 পাবো, দুজনেরই লাভ।
কাস্টমার হয়তো জিনিসই কিনতেছে $8, সেইখানে যে আমি যদি কাস্টমারকে একটা $10 লাভ দিতে পারি এবং আমিও যদি $10 পাই, এটা তো খুব বড় একটা সুবিধা, তাই না? তো এই কারণে পেপাল ইউজ করার জন্য ইবের সেলাররা কাস্টমারদেরও পুশ করা শুরু করলো এবং ইবের সেলাররা নিজেরাও পাগলের মতো পেপাল ইউজ করা শুরু করলো এবং এই কারণে পেপাল আরও গ্রো করা শুরু করলো। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের বুঝতে হবে, পেপাল কোনো নতুন আইডিয়া ছিল না মার্কেটে। এরকম কোম্পানি আরও অনেকগুলো ছিল এবং আরও অনেকগুলো যে ছিল তার মধ্যে একটা কোম্পানি ছিল X.com, যেটার মালিক আমাদের সবার প্রিয় ইলন মাস্ক। এবং আপনারা জানেন ইলন মাস্ক একটু পাগল স্বভাবের মানুষ এবং আবারও আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। স্টারলিংক প্রজেক্ট আমি ব্যাখ্যা করেছি যে ইলন মাস্কের পাগলামির কী কী নমুনা আছে না আছে। বাট ইলন মাস্ক যখন X.com শুরু করে, ইলন মাস্ক অলরেডি দেখছে যে পেপাল সবাইকে জয়েন করার জন্য $10 করে দিচ্ছে এবং রেফারেলেও $10 করে দিচ্ছে। ইলন মাস্ক ভাবলো যে আচ্ছা, পেপাল $10 করে দিচ্ছে, খুব সিম্পল, আমি এক কাজ করি, আমি $20 করে দিব। তো এবং এটা মজা করে ভাবেনি, একটু চাইল্ডিশ, বাট ও মজা করে বলেনি, এটাও সত্যি তাই করা শুরু করলো। পরের দিন থেকে যখনই কেউ জয়েন করে তাকে $20 দেওয়া শুরু করলো। তো এরপর যেটা হইলো, পেপালের গ্রোথ হচ্ছে। পেপালের গ্রোথ হচ্ছে না তা না, কিন্তু পেপালের গ্রোথের পাশাপাশি X.com-এরও গ্রো হওয়া শুরু হইলো। X.com আস্তে আস্তে পেপালকে টেক্কা দেওয়া শুরু করলো এবং দুইটাই মোটামুটি সেম লেভেলে গ্রো করা শুরু করলো। দুইটা যখন সেম লেভেলে গ্রো করা শুরু করলো, তখন আস্তে আস্তে পেপালের চিন্তাভাবনা বেড়ে গেল যে কি ব্যাপার, X.com-এর সাথে আমরা তো কম্পিট করতেছি, X.com আমাদের কাস্টমার নিয়ে যাচ্ছে, কি করা যায়? তো এখানে যে আমি আবার আমার আরেকটা ভিডিওর রেফারেন্স দিব, উপরে আমি কোথাও লিঙ্ক করে দিব। উবারের ডিডি চাষিংয়ের একটা সমস্যা ছিল, আপনারা জানেন যে উবার যখন চাইনিজ মার্কেটে যায় তখন উবার কিন্তু চাইনিজ মার্কেটে টিকতে পারেনি। উবার যখনই ডিসকাউন্ট দিত, ডিডি চাষিংও সেম টাইপ ডিসকাউন্ট দিত এবং তারপরে দেখা যেত যে উবার আর আগাইতে পারতো না এবং শেষ পর্যন্ত উবারকে চাইনিজ মার্কেটে উবারের ব্যবসা বিক্রি করে চলে আসতে হয়। তো পেপালও অনেকটা ওই দিকেই হাঁটতেছিল। X.com $20 দেওয়া শুরু করলো, পেপালও $20 দিচ্ছে। দুইটা কোম্পানি তো সারা জীবন কাস্টমারকে এভাবে টাকা দিয়ে যেতে পারে না, তাই না? একটা পর্যায়ে যেয়ে কোম্পানির টাকা শেষ হয়ে যাবে এবং কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তো দুইটা কোম্পানি এটা কেন করতেছিল? দুইটা কোম্পানি এটা করতেছিল তার কারণ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বলে একটা জিনিস আছে ব্যবসায়, যেটা হলো আপনি কাস্টমার অ্যাকোয়ার করার জন্য, কাস্টমারকে অধিগ্রহণ করার জন্য বাংলায় বললে আপনি যে খরচটা করতেছেন সেটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। এবং কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যত কম রাখা যায় তত ভালো, বাট কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যদি অনেক বেশি হয়ে যায় ওটাও আসলে খারাপ না, কারণ ইভেনচুয়ালি লং টার্মে কাস্টমার থেকে আপনার রিটার্ন চলে আসবে। এবং কাস্টমার যখন একটা প্ল্যাটফর্মে সাইন আপ করে ফেলে, তার চলে যাওয়ার অপরচুনিটি কস্ট অনেক বেশি। সো ধরেন আমি যদি সিম্পল করে আপনাকে বোঝাই, গ্রামীণ ফোন যদি আজকে $5,000 খরচ করে আপনাকে সাইন আপ করায় একটা সিম বেচে, সিমের দাম তো $5,000 অনেক কম, তাই না? সো মনে হইতে পারে গ্রামীণ ফোনের $5,000 লস হইলো, বাট আগামী 5 বছর পরে আপনি $5,000 অনেক বেশি খরচ করবেন এই 5 বছরে গ্রামীণ ফোনের সাথে। সো গ্রামীণ ফোনের টাকাটা উঠে আসবে। এই কারণে অনেক সিম কোম্পানি ফ্রিতেও সিম দেয়। তো সেম মডেলে দুইটা কোম্পানি চলতেছিল কাস্টমার অ্যাকুইজিশন কস্ট দিতে দিতে, এবং দুইটা কোম্পানিরই মনের মধ্যে একটা জিনিস ছিল যে যখন আমি আর পারবো না, যখন আমার টাকা শেষ হয়ে আসবে, তখন আমি পাবলিক কোম্পানি হয়ে যাব, আমি আইপিও লঞ্চ করব, আমি পাবলিক ট্রেড মার্কেটে চলে যাব, মানে স্টকে চলে যাব। এবং যদি আমি পাবলিক মার্কেটে চলে যাই তখন তো আমার স্টক মার্কেটে এন্ট্রি নিয়ে এবং স্টকের প্রাইস বাড়বে আমার কোম্পানি ভালো হইলে। যদি স্টকের প্রাইস বাড়ে তাহলে আমি সারা জীবনে $20 দিতে থাকতে পারবো, আমার কোনো সমস্যা নাই। সো দুই কোম্পানি এটা ভাবতেছিল এবং ভাবতে ভাবতে দুই কোম্পানির সেম, এবং একটা পর্যায়ে পুরা ইন্ডাস্ট্রি এটা বুঝে গেল যে এই দুই কোম্পানির মধ্যে যেই কোম্পানি প্রথম পাবলিক হইতে পারবে সেই কোম্পানি টিকে থাকবে, অন্য কোম্পানিটা চলে যাবে। এবং এই ব্যাপারটা মোটামুটি পুরো ক্লিয়ার হয়ে গেল এবং এই ব্যাপারটা সবাই জানে, এই ব্যাপারটা এই দুইটা কোম্পানিও জানে। তো ওরা কী করলো? তো 2000 সালে এসে, কোম্পানি লঞ্চ করার 2 বছর পরে এসে পেপাল এবং X.com একটা মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে দুজনকে বেসিক্যালি বললো যে ভাই, তুমিও $20 করে দিতেছো, আমিও $20 করে দিতেছি, দুজনেরই লস হচ্ছে, এই লসের কোনো মানে নাই। আমরা এক কাজ করি, আমরা দুই কোম্পানি মিলে যাই, আমরা দুই কোম্পানি মিলে এক কোম্পানি হয়ে যাই। প্রথমে ইলন মাস্ক রাজি হয় না, কিন্তু ইভেনচুয়ালি ইলন মাস্ক রাজি হইল। ইলন মাস্ক X.com পেপালকে বিক্রি করে দিল এবং বিক্রি করে দেওয়ার পরে ইলন মাস্ক বোর্ডে সিট পেল এবং ইলন মাস্ককে পেপালের শেয়ারও দেওয়া হইল এবং X.com মোটামুটি নাই হয়ে গেল। X.com টাইপ করলে আমরা পেপালে রিডাইরেক্ট হয়ে গেলাম তারপরের থেকে। তো এখান থেকে আসলে মজার ব্যাপারটা শুরু। ইলন মাস্ক তার কিছুদিন পরে শুধু বোর্ড মেম্বার না, ইলন মাস্ক সিইও হয়ে গেল পেপালের। এবং ইলন মাস্কের মনের গভীরে কিন্তু একটা ব্যাপার আছে যে ওর কোম্পানি আসলে X.com, ওর কোম্পানি পেপাল না। এবং এই ব্যাপারটাও বারবার আনার চেষ্টা করে বোর্ডে। ও যেটা করে বলে যে না, X.com-এ তো আমরা এভাবে করতাম না, X.com-এ আমরা অ্যাকাউন্টিং ওইভাবে করতাম, X.com-এর প্রমোশন ওই রকম ছিল। বারবারও X.com-এর কথাবার্তা বলার চেষ্টা করে এবং এইটা আস্তে আস্তে পেপালের এমপ্লয়িরা বিরক্ত হওয়া শুরু হইলো এবং বোর্ড মেম্বাররাও বিরক্ত হওয়া শুরু হইলো। এবং এক পর্যায়ে ইলন মাস্ক বলল যে পেপাল নামটা কি ভালো, এই নামটা চেঞ্জ করে X.com করে ফেললে কেমন হয়?
তো এই কথা যখন বললো তখন মানুষ আরও রাগ হয়ে গেল যে কি x.com বিক্রি করে দিলা পেপালের কাছে, আজকে তুমি আবার PayPal.com.com-কে x.com বানাইতে চাও, সমস্যাটা কি? তো তারপরেও ওরা একটা সার্ভে করে, যে সার্ভেতে মানুষকে জিজ্ঞেস করে যে PayPal.com x.com দুইটার মধ্যে কোনটা তোমার কাছে বেশি ট্রাস্টেড মনে হয়। সবাই বলে যে x.com শুনলে মনে হয় একটা পর্ন সাইট, সো সবাই PayPal.com প্রেফার করে। এটা শুনে আবার ইলন মাস্ক রাগ হয়ে যায়। সো লং স্টোরি শর্ট, ইভেনচুয়ালি ইলন মাস্ককে ফায়ার করে দেওয়া হয় সিইও হিসেবে, এবং ইলন মাস্কের এগেইনস্টে চলে যায় পুরো কোম্পানি এক পর্যায়ে যা বলে যে যদি ইলন মাস্ক থাকে তাহলে আমরা কাজ করব না। এবং ইলন মাস্ককে বলা হয় যে ভাই তুমি বাসায় চলে যাও, তোমার আর অফিসে আসতে হবে না, তোমার শেয়ার থাকবে, তুমি বেতনও পাবা, সব ঠিক আছে, বাট তোমার আর অফিসে আসার দরকার নেই, আমাদেরকে আমাদের মতো করে PayPal.com চালাইতে দাও। ইলন মাস্ক চলে যায় বাসায়। এই পর্যায়ে এসে মার্কেটে কিন্তু আর অত কম্পিটিশন নাই। এ পর্যায়ে এসে পেপাল বেশ ভালোভাবে মার্কেট ডমিনেট করছে, এবং পেপাল আস্তে আস্তে আবার ভাবতেছে যে পাবলিকলি ট্রেড করতে গেলে খারাপ হয় না। এবং যেহেতু পেপাল ঠিক করে ফেললো যে ওরা পাবলিক মার্কেটে যাবে, শেয়ার মার্কেটে চলে যাবে, আইপিও লঞ্চ করবে, ওরা ভাবলো যে লঞ্চ করার আগে একটু আশপাশে জিজ্ঞেস করে দেখি কেউ কিনতে আগ্রহী নাকি। গুগল আছে, ইয়াহু আছে, অনেক কোম্পানি আছে, কেউ কি পেপাল আসলে কিনবে নাকি। তো এই পর্যায়ে পেপালের প্রায় 200 মিলিয়ন ইউজার। সো ওরা আশপাশে বলে যে দেখো আমরা পাবলিক মার্কেটে যাব, পাবলিক মার্কেটে না যেয়ে আমরা এখন জানতে চাচ্ছি যে আসলে তোমরা কেউ কিনবা নাকি, আমাদের জানাও যদি কেউ কিনতে আগ্রহী হও। তো আপনি ভাবেন কোন কোম্পানিটা প্রথমে কিনতে আগ্রহী হইল? ইবে। ইবে অলরেডি জানে যে ইবের সব সেলার পেপাল ইউজ করে, এবং ইবে বেশ আগ্রহী পেপাল কেনার জন্য, কারণ পেপালের সাথে ইবের খুব সুন্দর একটা সিনার্জি হচ্ছে। ইবের সবাই অলরেডি পেপাল ইউজ করে, পেপাল ইবের সাথে ভালো কানেকশন, ইবের সেলাররা পেপাল অনেক পছন্দ করে, সো ইবের জন্য এটা একটা লজিক্যাল কেনা, তাই না, লজিক্যাল পারচেজ। সো ইবে পেপালকে যা বলে যে আমরা তোমাদের কোম্পানি কালকেই কিনে নিব, কিন্তু আমরা $400 মিলিয়ন দিব। তো পেপাল শুনে অবাক হয়ে যায় পেপালের বোর্ড মেম্বাররা যে ভাই আমার 200 মিলিয়ন ইউজার, তুমি আমাকে দিতে চাও 400 মিলিয়ন, মানে এক ইউজারের জন্য $2 দিচ্ছে না। তো এবং এই আপনাকে আমি আগেও বলেছি যে এই এক ইউজার পাওয়ার জন্য পেপালের কখনো $10 কখনো $20 পর্যন্ত খরচ করতে হয়েছে। সো $10 $20 খরচ করে 200 মিলিয়ন ইউজার পর্যন্ত আসছি, এখন তুমি আমাকে মাত্র $400 মিলিয়ন কিনে নিতে চাও। সো পেপাল মোটামুটি একটু অফেন্ডেড হয়, রাগ হয়ে ইবেকে বলে যে ভাই আমি বেচবো না, আমার সাথে আর কথা বলতে আসবা না, টাটা। তো বলে পেপাল আবার ওদের পাবলিক মার্কেটে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সো ওরা অডিট যা করতে হয় করে ফেলে, ওরা পাবলিক মার্কেটে যাওয়ার জন্য লয়ার হায়ার করে ফেলে, মোটামুটি যা করা দরকার সব ওরা করে ফেলে। ইবে কিন্তু দূর থেকে দেখতেছে সব কিছু। ঠিক যখন পেপাল পাবলিক মার্কেটে যাবে তার 1 সপ্তাহ আগে ইবে আবার আসে, এসে বলে যে ভাই পাবলিক মার্কেটে যাওয়ার দরকার নেই, তুমি আমার কাছে বেচো, আমি বেটার অফার দিতেছি তোমাকে, তুমি আমাকে $1.5 বিলিয়ন কোম্পানিটা বেচে দাও। 400 মিলিয়ন আগে বলছিল, এবার বলতেছে $1.5 বিলিয়ন। সো নেগোসিয়েশন হওয়ার পরে $1.5 বিলিয়ন পেপাল রাজি হয়, এবং $1.5 বিলিয়ন পেপাল বিক্রি হয়ে যায় ইবের কাছে। এটা খুব বড় একটা ঘটনা, তার কারণ এই যে $1.5 বিলিয়ন, এই $1.5 বিলিয়ন মূল্য অনেক বেশি $1.5 বিলিয়ন থেকেও। তার কারণ কি আমি ব্যাখ্যা করছি, এবং এখানেই চলে আসে পেপাল মাফিয়ার ব্যাপারটা। তো পেপালের ফাউন্ডার ছিল 4টা। সো এই $1.5 বিলিয়ন ভাগ হয়ে যায় এদের সবার মধ্যে, এবং ভাগ হয়ে যাওয়ার পরে মজার একটা ব্যাপার, এই মানুষগুলার কেউ ভাবে না যে আমি একটা প্লেন কিনবো বা আমি একটা আইল্যান্ড কিনবো, একটা ঘোড়া কিনবো, এরকম কিছু ভাবে না। এরা সবাই বিজনেস মাইন্ডেড মানুষ। এই বোর্ড মেম্বারগুলো সবাই খুব তুখোড় স্কিল বিজনেসের ব্যাপারে। তো এরা কি করে আপনি একটু শুনেন। $1.5 বিলিয়ন ভাগ হয়ে এদের ভাগের অংশ পাওয়ার পরে ম্যাক্স, 4 ফাউন্ডারের প্রথম ফাউন্ডার, এই ম্যাক্স স্লাইড নামে একটা কোম্পানি শুরু করে। এই কোম্পানিটা ফটো নিয়ে কাজ করতে, এবং এই কোম্পানিটা পপ আপের জনক। সো আমরা আজকে যে পপ আপ পাই সাবস্ক্রাইব করার ওয়েবসাইটে গেলে, বা আমরা যে 10% ডিসকাউন্টের পপ আপ পাই, এই ব্যাপারগুলো শুরুই করেছে আসলে স্লাইড। পিটার আরেক ফাউন্ডার, ও একটা হেজ ফান্ড শুরু করে, ফান্ড কালেকশন করে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করার জন্য যে জিনিসটা করে ওটাকে বলা হেজ ফান্ড শুরু করে। এবং এই হেজ ফান্ড প্রথম কোন কোম্পানিতে ইনভেস্ট করে জানেন? ফেসবুকে। তো মোটামুটিভাবে বলা যায় যে পেপাল যদি বিক্রি না হইতো তাহলে ফেসবুকে হতে শুরু হতো। হফম্যান যেটা করে, হফম্যান যে ওর যে ভাগের টাকা, সেই ভাগের টাকা দিয়ে একটা অন্যরকম সোশ্যাল মিডিয়ার প্ল্যান করে, যে আমি একটা সোশ্যাল মিডিয়া বানাবো, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় সবাই বিড়ালের ছবি শেয়ার করবে না, আমি চাই এই সোশ্যাল মিডিয়াটায় সবাই কাজকর্মের কথা বলবে, এবং এই সোশ্যাল মিডিয়াটার নাম লিঙ্কডইন। হফম্যান শুরু করে লিঙ্কডইন, হফম্যান লিঙ্কডইনের পক্ষ। আরেকজন যে x.com বিক্রি করে দিয়েছিল, এবং তারপরে সে যে টাকা পায় পেপালের, সেই টাকাটা দিয়ে সে কি করে? ইলন মাস্ক শুরু করে SpaceX, ইলন মাস্ক শুরু করে টেসলা, ইলন মাস্ক শুরু করে SolarCity, এতগুলা কোম্পানি। এবং আরেকটা সবচেয়ে বড়টাই আমি ভুলে যাচ্ছিলাম বলতে, জাওয়াদ করিম, তারপরে রাসেল আর জেরেমি, এই তিনজনও ছিল বোর্ড মেম্বার, এবং এই তিনজন মিলে শুরু করে ইউটিউব।
আপনি একটু চিন্তা করেন, পেপল যদি বিক্রি না হইতো $1.5 বিলিয়ন, তাহলে আমরা ইউটিউব পাইতাম না, ফেসবুক হয়তো পাইতাম না, আমরা পপ আপ পাইতাম না, স্পেস এক্স পাইতাম না, সোলার সিটি পাইতাম না, টেসলা পাইতাম না। সো মেইনলি লিঙ্কডইন পাইতাম না। সো এই $1.5 বিলিয়ন মূল্য আসলে শুধু কাগজে কলমে $1.5 বিলিয়ন টাকার হিসাবে দেখলে হবে না, $1.5 বিলিয়ন মূল্য অনেক বেশি। এবং আরেকটা মজার ব্যাপার, সেটা হলো এই $1.5 বিলিয়ন ইবে কিনলো না পেপাল, পেপালের আজকের মূল্য $60 বিলিয়ন বেশি। সো কিনেছে মাত্র $1.5 বিলিয়ন দিয়ে, আজকে মূল্য $60 বিলিয়ন বেশি। সো প্রায় $58 বিলিয়ন লাভ অলরেডি হয়েছে। এবং যদি বিক্রি করে না দেয় তাহলে এই লাভের অঙ্ক প্রতিনিয়তই বাড়ছে। প্রতি বছরই পেপালের ভ্যালুয়েশন আগের বছর থেকে বাড়ছে, তার আগের বছরের থেকে বাড়ছে, তার আগের বছরের থেকে বাড়ছে। সো পেপাল প্রতিনিয়তই আরও বড়লোক কোম্পানি হচ্ছে, ইউজারও বাড়ছে, গ্রোথও বাড়ছে, আয় রোজগারও বাড়ছে। সবাই ভালো থাকবেন, আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। এবং যদি আমাদের হোয়াইট শেয়ার শো ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।